হাই কেমন আছো? তুমি কি ভালো আছো? ভালো আছো? একদম সুন্দর সাজুগুজু করে বসেছেন। আবার কি সাজুগুজু করা হয়ে গেছে, যখন ঘুম থেকে ওঠেনি। আমরা ভেবেছিলাম তার মধ্যে শুটটা করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আর ঘুম থেকে উঠে গিয়ে মাম্মা লাগবে, মাম্মা কিছুক্ষণ ওর সাথে টাইম কাটিয়ে এখন এসছে। আসার পর যখন ফোনটা দেখেছে না, এবং করে দেখিয়ে দিয়েছে যে ফোনটা এবার চালাও, হাই কেমন আছো করবো। হাই সবাইকে অনেক 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 স্বাগত। আজকে অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, সেটা হচ্ছে মামপুর লাভ স্টোরি। তোর মামপুর লাভ স্টোরিটা ঠিক কিরকম ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, আর কতটা অ্যারেঞ্জ ম্যারেজ কাম লাভ ম্যারেজ, সেটা তোমরা সব আজকে জানতে পারবে। আর এই দুষ্টুটাকে নিয়ে হচ্ছে না, ও শোনা কত মিমি বেবি তোমাকে দেখার জন্য বসে থাকে। এই তো তুমি একটুখানি দেখা দাও। দেখা যাবে না, তোমাকে না দেখলে তাদের মনটা খারাপ হয়ে যায়। মামা আসো একটু হাই। হাই ঠিক আছে, এখানে এসে হাই হাই উম্মা দিয়ে দাও একটা। ওটা উম্মা। তাহলে চলো আর শুভ কাজে দেরি কিসের, সুসংবাদটা শুনেই নাও। কতটা ভয়ঙ্কর ছিল ওর লাভ স্টোরি। পুরোটাই না, সেটা ছিল না, প্রথম থেকে ঠিকঠাকই চলছিল। জানতাম না যে আমার এইরকম চলছিল, গ্রাফটা ঠিক এরকম ছিল। হট করে এরকম উঠে গেল, হট করে ডাউন হয়ে গেল, আবার মানে এরকম খাঁচকাটা হতে এখন স্মুথ। এতটা ডিপ্রেশনে চলে গেছে যে আমি ওকে ফোন করছি তো ওর গলা দিয়ে ওখান দিয়ে সরি বেরোচ্ছে না। আমি যেই বলছি কেমন আছো, কি হয়েছে তোমার, আর কি হয়েছে মানেই কান্না। মানে এত কেঁদেছে ওই টাইমটাতে যে আমার বাধ্যতামূলক ওকে আনতে যেতে হয়েছে। সব বাড়িতেই যেটা হয় যে একটা দেখাশোনার পার্ট আর কি শুরু হয় একটা টাইমের পর থেকে। তো আমাদের বাড়িতেও সেরকম শুরু হয়েছিল মোটামুটি ওই ফেব্রুয়ারি মার্চের পর থেকে। মোটামুটি একটা খোঁজ খবর নেওয়া থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসা, যেগুলো হয় আর কি বাবা মায়েরা যেটা করে থাকে সব জায়গা থেকে। হঠাৎ করে একদিন এরকম হয়, আমি সোনাই, অ্যানা দিদি এদের সাথে গল্প করছিলাম, করতে ওরাও মানে তখন যেহেতু মানে কি বলবো বাবার দাদাদের রিসেন্ট বিয়ে হয়েছে, তারপরে যেহেতু বড় আমি, তো আমার উপর একটা প্রেশার ছিল, বা ওরা আর কি মারতো আমাদের সাথে যে তোরটা কবে হবে দিশা, তুই এবার বিয়ে কর, এরকম হচ্ছিল। তোর জন্য একটা খুঁজি, এরকম করতে হঠাৎ করে এই মানে সেদিনকার আমাকে বলছে চল একটা তোর ম্যাট্রিমোনিক্যাল সাইট খুলে, বাড়িতে সবাই মিলে আলোচনা করা নিল। ঠিক আছে একটা খুলে তো দেখা যায়, তারপরে যাওয়া হবে দেখা। মানে বাবা দাদা দায়িত্ব সহকারে সে একটা পেজ ওপেন করে দেয় আমার। সেরকম সেখান থেকেও আমার প্রচুর মানে রিকোয়েস্ট আসতো, তার সাথে অনেক ফোন আসতো, যেহেতু আমার নাম্বার দেওয়া ছিল তো সেরকম প্রচুর আসতো। তো যেটা ভালো লাগতো বাড়িতে জানাতাম, যেটা ভালো লাগতো না সেটা বলতাম না, সেরকম হয়েছে অনেক কিছু। তারপরে সেরকম করতে সেখান থেকেই আমি সৌরভকে পাই বলতে সেরকম সেইটাও একটা খুব সুন্দর দিন, ঠিক আছে, যেটা আমার কোনো কিছু ঠিক ছিল না, কিছু না। সেদিন ছিল হচ্ছে আমার তারিখটা এখনো মনে আছে, ডেটটা আমার মনে ছিল না। দেখো মানে আমার লেখা রয়েছে ডায়েরিতে, কিন্তু আমার ডেটটা মাথায় ছিল না। আর হয় এগুলো হয়। সেদিনকারে হচ্ছে পম্পমের ফার্স্ট মানে 7th মান্থের একটা মুখে প্রসাদের যে ব্যাপারটা ছিল, তো সেইটা সেদিন ছিল, যেদিনকে আমরা মন্দিরে গিয়ে মুখে প্রসাদ করেছিলাম, সেই সন্তোষীমার মন্দিরে গেছি। মানে ভাবো সেদিনকার আমরা সবাই মিলে গিয়ে সন্তোষীমার মন্দিরে পুজো দিলাম, আর সেই দিনেই ওর সাথে আমার ফার্স্ট আর কি ফোনে আলাপ হয়। মানে আলাপ হয় বলতে ও একটা মেসেজ করেছিল ওকে, ও নর্মাল দেখে সেটা পাত্তাও দেয়নি। ভাবো ও সেটা পাত্তাও দেয়নি। মানে এরকমই হয়, যেই সম্পর্কগুলো পরিণতি পায় না তার শুরুটা এরকমই হয় না। প্রথম থেকে আমার এরকম ছিল, যেহেতু অনেক জায়গা থেকে এরকম আসতো রিকোয়েস্ট, তো আমি ভাবতাম কি এখান থেকে হবে কি হবে না, এরকম দূর বেকার বাদ দাও। হ্যাঁ সেরকম একটা ক্যাজুয়ালি জিনিসটাকে নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে যে এতটা পড়ে যাবে সেটা তো এখন ধারণা ছিল না। যাই হোক, তাও সেটা অনেকটা রাতে, মানে সকালবেলা আমরা প্রচুর মজা করেছি সেই দিনটা। মানে সেই দিনগুলো তো তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানে। তো সারা দিন ধরে এখানেই ছিলাম, এখানেই সেই সময় তখন প্রচুর মজা আড্ডা আর কি এই সমস্ত করতে রাত্রিবেলাতে হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে ওর দিক থেকে। তো তখন আমি বাড়িতে কিছু জানাইনি। তারপরে এখান থেকে যখন আমি বাড়িতে গেছি, তো তারপরে মাকে বলি, তখন দুজনেই আমরা মানে জিনিসটা চাইছিলাম যে ঠিক আছে ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এগোতে পারি। আমি বাড়িতে বলার আগে কিন্তু ও ওর বাড়িতে জানিয়ে দিয়েছে। তখন আমার একটা ফার্স্টে এরকম হচ্ছিল যে ঠিক আছে ও কি আদৌ ঠিকঠাক কিনা, এবার সবার মনে দেখবে সেটা হয়। আসলে আমি চিনি না ওকে আমি কোনোদিন দেখেছি, শুধুমাত্র ওই ফোনের কয়েকটা মেসেজই ভরসা, ঠিক আছে। তখন ফোনেও আমি কথা বলিনি, তো বেশি আমি টাইম নিইনি। মোটামুটি 2-3 দিনের মধ্যেই বাড়িতে যাওয়ার সাথে আমি বাড়িতে মাকে ফার্স্টে বলি যে এরকম ব্যাপার, এরকম এসছে একটা জিনিস, তো কি করবো এবার। তখন মা ভাবনা চিন্তা করলো, বাবাকে বললো। আর পরে যেটা হলো ওর সাথে আস্তে আস্তে করে আমার কথাবার্তা বাড়তে থাকে। মানে তারপরে ফোনে কনভার্ট হলো, ফোনে রাত্রিবেলা কথা বলতাম। মনে যদি একটু 19-20 কিছু বুঝতে পারি যে খটকা লাগছে কিছুতে, সেটা আমরা ধরতে পারবো, সেটা যে কোনো বিষয় থেকেই আমরা বুঝতে পারবো।
তো যাই হোক, সেই সব কথাবার্তা শুনে আমার কোথাও মনে হয়েছে যে না ঠিক আছে, এগোনো যেতে পারে। দিক থেকে না ভীষণ মানে দেখছিলাম যে ইন্টারেস্ট প্রচুর, মানে আমাকে প্রত্যেকদিনই বলতো তুমি বাড়িতে বলেছো, তুমি বাড়িতে বলেছো, অপেক্ষা যে কবে আমরা ওদেরকে ডাকবো। 2 সপ্তাহ পুরো স্মুথলি ব্যাপারটা যায়। তারপরে ওদের বাড়ি থেকে আমাকে দেখে গেল, ইভেন তখন একটা পজিটিভ ভাইবস ছিল, বলে যে হ্যাঁ ঠিক আছে, সবাই পছন্দও করেছে। সবাই জিজ্ঞেস করছিল, মামারাও জিজ্ঞেস করছিল কি কেমন দেখলে ননদিনীর বরকে, মানে হবু বরকে, এটা কি চলবে, এরকম যেমন হয়। আর তোমরা জানোই যে আমাদের পরিবার অনেক বড়, তো সকলের পছন্দ না হলে, যেহেতু জিনিসটা অ্যারেঞ্জ, লাভ হলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হবে তো সবার একটা পছন্দের ব্যাপার আছে, সবাই বড়রা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমরা সেইভাবেই চলছিলাম। সবাই জিজ্ঞাসা, হ্যাঁ প্রথম দিকে যদি বিষয়টা লাভ থাকতো তাহলে জিনিসটা অন্যরকম থাকতো, দৃষ্টিভঙ্গিটাই তো অন্যরকম না, যে দুজনে যে ঠিক আছে বাড়ির লোক মেনে নিলে হবে। তো আমাদের বাড়িতেও সেই রকম চিন্তাধারা ছিল। এবার সবাই মিলে বসে আলোচনা করছিলাম যে জিনিসটা হবে কিনা, সব দিকটা দেখতে হয় মেয়ের যখন বিয়ে হয়। তো সেই সমস্ত আলোচনা করতে করতে তারপরে ব্যাপারটা ঠিকই ছিল, কারোর এই বাড়ি থেকেও অপছন্দ ছিল না, ও বাড়ি থেকেও অপছন্দ ছিল না, সব থেকে বড় কথা ছেলে মেয়ের একে অপরকে পছন্দ ছিল। আমাকে দেখে গেল, তারপরে তার কিছুদিনের মাথায় মানে সেই সপ্তাহের মধ্যে আবার ওর বাবা আবার আমার বাবাকে ফোন করে বলে ওদের বাড়িতে যাওয়ার জন্য, ওদের বাড়িটা দেখার জন্য বা ওদের সমস্ত আরো কিছু কথাবার্তা বলার জন্য সেদিনকারে ওদেরকে যেতে বলে, মানে আমাদের বাড়ি থেকে যেতে। সমস্ত কিছু তখন পজিটিভ চলছে, মোটামুটি একটা ঠিক আছে হবে। তার পরের দিন থেকে যে আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়বে সেটা আমি তখনও ধারণা করতে পারিনি। ইভেন সেই কদিনের মধ্যে না আমাদের একটা অভ্যাস হয়ে গেছিল, ও যখন মানে অফিস থেকে বাড়িতে আসার পরে মোটামুটি ডিনার করতে যাওয়ার আগে পর্যন্ত আমরা গল্প করতাম ফোনে। তো সেই রকম সেদিনকারেও মানে মঙ্গলবার দিন সেদিনকারেও আমরা এরকম গল্প করছি, তো ওর গল্প করে খেতে যাচ্ছি, ঠিক আছে। এমনই সিচুয়েশন, ওরা তো বাড়িতে মানে ভেবেই নিয়েছে যে আমাকেই বিয়ে করবে। আমি দেখছিলাম যে বাবা বাড়িতে আসার পরে বা খেতে বসার সময় না মোটামুটি মা বাবার মধ্যে একটা মানে হ্যাঁ একটা কিছু হলে বোঝা যায় না যে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে, কিন্তু যেহেতু খেতে বসবো সেই সময়টাতে আমাকে কিছু জানায়নি যে কি হয়েছে না হয়েছে। তারপরে খেয়ে উঠেছি, তখন যেহেতু বাবা জানতো, বাবা মা সবাই জানতো যে আমি ওর সাথে কথা বলি বা কিছু, তো বাবা আমাকে ডেকে শুধু বলছে দেখ একটা কথা বলছি আজকে, তুই কিন্তু ইয়ে করিস না। এবার তখনই আমার মনে ডাক দিয়েছে যে হ্যাঁ এবার কিছু নেগেটিভ বা খারাপ কিছু হতে চলেছে বা কিছু একটা আমাকে সেরকমই বলবো, কারণ এরকমভাবে আমি কোনোদিনও বলেনি, কোনোভাবেই কোনো কিছুতে বলেনি। তো আমাকে তখন বলছে যে এরকম একজন অ্যাস্ট্রোলজার, মানে আমাদের সে খুবই পরিচিত, মানে সে আমাদের কাছের একজন মানে রিলেটিভই হয় বলতে গেলে। তো সেই অ্যাস্ট্রোলজার আমার মানে দুজনের ইয়ে করে বলেছে যে খুবই খারাপ একটা বিষয়, মানে একে যদি আমি বিয়ে করি তাহলে খারাপ তো সামনে আছে, ইভেন সেটা মানে সম্পর্কটা টিকবে কিনা সেটাই সন্দেহ, ঠিক আছে, এরকম ভাবে ঠিক বলা হয়েছে। আরো মানে অন্য ভাষায় সেটা বলা হয়েছে, আমি সেটা এখন এই মুহূর্তে মুখে আনতে চাই না সেই ব্যাপারটাকে, কারণ একটা শুভ কাজ এখন হতে চলেছে, সেটা না বলাটাই ভালো। তো ওইভাবে আর কি বলা হয়। তো সেটা শোনার পর তো বাবা মা দুজনেই ভেঙে পড়ে, ইভেন বাবা আমাকে কেঁদে কেঁদে সেদিনকার আমি মানে বাবার চোখে জল দেখেছিলাম। বাবা আমাকে বলছে যে দেখ তুই তো একটাই মেয়ে, তোর যদি কিছু হয় আমি নিজেকে সামলাতে পারবো না, নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না, কারণ আমি যেখানে দেখে শুনে বিয়েটা দিচ্ছি কিছু করছি, তো আমাকে প্রচুর। এবার তখন মানে এমন সিচুয়েশন সেই রাত্রিবেলা, বলো কাঁদবা না কিন্তু না কাঁদছি না তো বাবা মা আমি তিনজনেই হাউমাউ করে সেই সময় কাঁদছি, ঠিক আছে। তখনও কিন্তু সৌরভ জানে না যে মানে খেতে মানে ওই খেতে যাওয়ার আগে পর্যন্ত যে কথাটা হয়েছে বা খেতে যাওয়ার পরে যে কি রিয়াকশন হবে বা কি বলবো আমি তখনও পর্যন্ত ও জানে না, ঠিক আছে। আমি জাস্ট খেয়ে দিয়ে উঠেছি, ঠিক আছে, সেই সব কথাবার্তা বলে আমি ঘরে গেছি। গিয়ে সেদিন এমন হয়েছে যে ওকে ফোন করছি, ও ফোনটাও ধরছে না, মানে ও খেতে গেছে। আর ওদের বাড়িতেও না মানে এই পিসি বাড়ির এই বাড়ির মতো মানে একটু লেট করে খাওয়া দাওয়া হয়, মানে সবাই মিলে বসে গল্প করে তারপরে খাওয়া দাওয়া হয়। তো সেরকম 12টা সাড়ে 12টার মতো বাজছে, সেদিন দেখছি ফোনই হচ্ছে না। আর আমি ভাবছি যে কখন ফোনটা ধরবে আর আমি কখন ওকে এই কথাগুলো জানাবো। তো তখন যখন আমি ওকে সব মানে ফোন করে ওকে বলবো কি, তার আগে তো আমি হাউমাউ করে কাঁদছি যে কি হয়েছে। এবার ও তখন আমাকে বলেই যাচ্ছে কি হয়েছে তোমার কি প্রবলেম আছে সেটা আমাকে বলো, খুলে না বললে আমি বুঝবো কি করে। তো যাই হোক ওকে যখন আমি কথাগুলো বললাম, তো আমার একটা জিনিসই ভালো লাগলো, কিন্তু সেটার কোনো মানে প্রতিবাদ করেনি যে ওর নামে এই কথাটা কেন বলা হয়েছে, কিসের জন্য বলা হয়েছে। ইভেন সেটা কিন্তু ওকে নিয়েই উঠেছিল যে ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওর দিক থেকে একটা আছে, ফাড়া আছে বলতে গেলে। তো সেই কথাটা যখন বলে, তো ও আমাকে শুধু একটাই কথা বলছে, দেখো তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি মনে করো যে আমার সাথে থাকবে, তাহলে আমি এই জিনিসটা নিয়ে ফাইট করতে পারি, তুমি বলো তুমি কি করবে, তুমি যদি থাকতে চাও তাহলে আমাকে বলো। তো
তখন সেরকম বলার পরে তখন বলছে দেখো যদি সেরকমই হয় তোমাকে তো আমি এমনি নর্মাল মানে আজকে কথা বলছি কালকে ছেড়ে দেবো, সেই জন্য তো বিয়ের পর্যন্ত এগোয়নি কথাটা, বা আমার বাবা মাকেও তোমার সাথে ফ্যামিলির সাথে কথা বলায়নি। তো তোমার যদি মনে হয় যে এটা যখন বলেছে ঠিক আছে, আমি তাকে অস্বীকার করছি না বা কিছু, কিন্তু এটা যখন বলেছে তার নিশ্চয়ই কোনো সলিউশনও থাকে। তা তুমি তাকে জিজ্ঞেস করো না যে তার কোনো কিছু যদি সলিউশন কিছু করা যায়, বা অনেক ধরনের অনেক কিছু থাকে, অনেক ব্যাপার থাকে অ্যাস্ট্রোলজির মতে। ধরো কেউ বলে যে মাঙ্গলিক, তো সেই মাঙ্গলিকটাকেও কিন্তু মানে কাটানো যায়। তো সেরকমই বলছিল যে যদি সেরকম যদি আমার কোনো খুদ বেরো হয় তাহলে যদি সেটার কিছু সলিউশন থাকে তাহলে সেটা আমাকে বলুক, আমি সেটা করতে রাজি। তো তারপরের দিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তারপর থেকে আর এখান থেকে ফোন গেলে হ্যালো ব্যাস স্টপ, আর কোনো কথা নেই। মানে আমি বুঝতে পারছি হাউমাউ করে ওদিকে কান্নাকাটি চলছে, বলছি কি হয়েছে বলো, কি হয়েছে বলো, হচ্ছে না, কোনো রিপ্লাই নেই। ওখান থেকে মামিকে ফোন করছি, মামি তারপরে খুলে সব বললো যে জানো না এই এই বলেছে। ওই একজনই বলেছিল, ঠিক আছে। তারপরে আমি বলছি বাকি বাদ বাকিটা, সেই জন্যই কান্নাটা আমার এখন আসছে না, না হলে চলে আসতো। তো যাই হোক ওই সময় ওরকম মানে এতটাইও ভেঙে পড়েছিল যে মানে বোঝানো ছাড়া আর উপায় ছিল না কিছু। কারণ একদিক দিয়ে মামা মামি বলছে কি যে ও যেহেতু আমার কথাটা খুব শোনে, মানে আমি যেটা বলি ও সেটা করার চেষ্টা করে, আর আমি এমন কিছু ওকে বলি না কখনো যেটা ও করতে পারবে না, ঠিক আছে। আমাদের বন্ডিংটাই এরকম, ননদ বৌদির নামেই, কিন্তু আমরা না দুই বোনের মতনই মিশি। তো মামি আমাকে একটাই কথা বলছে, তুমি ওকে বোঝাও, তুমি ওকে বলো এখান থেকে সরে আসতে। আর আমি মানুষটা সত্যি কথা বলতে এমন না, আমি কখনো না কাউকে এই কথাটা আমি বলতেই পারবো না যে তুমি ওখান থেকে সরে আসো, যদি তার আমি কোনো পার্টিকুলার রিজন না পাই। আমি যখন সেই রিজনটা পাবো যে না সত্যি এখানে গেলে ওর ক্ষতি হবে, তখন আমি ওকে বলবো যে মাম্পু তুমি সরে আসো, এখানে আমার মত নেই। কিন্তু আমি এই কথাটা ওকে যে কিভাবে বলবো, আমাকে যতই কেউ শেখাক, যতই কেউ বলুক যে তুমি বলো তুমি বলো তুমি বলো, আমি ওকে এইটুকুনি বলছিলাম বাবা মা যেটা বলছে সেটা মেনে নাও। তার পাশাপাশি আমি ওকে এটাও বলেছিলাম তুমি যদি আমার নিজের ননদ হতে, নিজের ননদ আর মামাতো ননদের মধ্যে একটাই ছোট্ট ডিফারেন্স সেদিনকে আমি ফিল করেছিলাম, সেটা হচ্ছে ওর জন্য, সবার জন্যই, ওর জন্য বলে না সবার জন্যই তার বাবা মার থেকে বেস্ট চিন্তাধারা আর কেউ করতে পারে না। যেখানে মামি যে কথাটা বলছে আমি সে কথাটাকে ফেলেও দিতে পারছি না, যে এরকম একটা কথা শুনলে স্বাভাবিক, আমি নিজে মা, আমি জানি যে মায়ের এরকম একটা কথা তার সন্তান সম্পর্কে শুনলে কিরকম লাগে। তো সেখান থেকে মামিকেও আমি ভুল বলতে পারছি না, আর আমি মানে এমন কোনো রিজনও পাচ্ছি না যে পুরোপুরি, যেহেতু একজনের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, দেখো সবারই উচনিচ হয়, সেটা কাটানোর থাকে, অনেক কিছুই থাকে, অন্য কারোর কাছে জিজ্ঞেস করুক, আর একজনের কাছে জিজ্ঞেস করুক, এরকম ভাবে আমার এই মতটা ছিল। তো সেখানে মামি ডাইরেক্ট বলছিল যে না হবে না, মানে হবে না, আবার পুরো নো। তো ওইটাই আমি বলছিলাম যদি তুমি এখানে আমার ননদ হতে, আমার নিজের ননদ হতে, আমি তোমার হয়ে লাস্ট পর্যন্ত ফাইট করে যেতাম। আর আমি যে বলতো যে না একদম হবে না, তাকে আমি বলতাম যে তুমি আরো 2, 3, 4, 5টা যতগুলো মানে যাদের যদি দেখানো তুমি দেখো। একটা কথা বলছিল যদি তোমার ভাগ্যে এই থাকে, হ্যাঁ ঘুরে ফিরে ওই আসবে, তোমরা যাই করে নাও না কেন, এখন ফিল করছি তোমরা যাই করে নাও না কেন, যদি ওর ভাগ্যে ও লেখা থাকে ওই হবে। আর আমার মনে হয় না যে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কোনো লাভ আছে বলে। আলটিমেট সেই যেই ভয়টা ওরা পাচ্ছে না, যেই ভয়টা জন্য বিয়েটা প্রথমে কেটে যাচ্ছিল, তো সেইটাই হয়ে যাবে। কারণ ওর মনে যদি সৌরভ থাকে, ও অন্য কোথাও গিয়েও শান্তি পাবে না, সেই সৌরভেই ওর মন আটকে থাকবে। আর সৌরভের মনেও যদি ও থাকে, সৌরভকেও আলাদা জায়গায় বিয়ে দিয়ে সেও শান্তি পাবে না। তো আমি এটাও মামিকে বলেছি, মামিকে অনেক রকম বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মামি সেই সময় বুঝতে চাইনি, সেটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আমি জিনিসটাকে মানতে পারতাম যদি আমি ওর দিক থেকে যদি কোনো রকম কোনো মানে এফার্টস না পেতাম, তাহলে আমি তখনই বাড়িতে বলে দিতাম যে না ঠিক আছে। কারণ আমি পরের ওর এফার্টসটা আমি বলছি, যখন সেদিনকার রাত্রিবেলা যখন আমি কথা বলি, ও যখন আমাকে এই সমস্ত কথা বলে, তারপরের দিন ও অফিস যায়নি, ও অফিস না গিয়ে ওর মাকে আরো 2টো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যায়, মানে ওর মায়ের সাথেই যায়, গিয়ে সেখানে যায়, গিয়ে মানে সেখানে ইভেন এমন একটা কথা বলে যে যার পর থেকে আমার মনে আরো বেশি কনফিডেন্স বেড়ে যায় যে না এর থেকে আমাকে মানে ঠিক করতেই হবে যে করেও। কারণ নেগেটিভ তো কিছু বলেইনি, উল্টে বলছে যে আমাদের যদি সেখানে ধরো 30টা জিনিস মেলার কথা, সেখানে 26টা করে মিলে গেছে, ঠিক আছে। তারপর বলছে যে এখানে হলে আরো ভালো হবে, ও সমস্ত দিক থেকে। যদি আমি ওকে ভুলও মানি তাহলে একজন নাই সেটা ঠিক বললো, ঠিক আছে। তারপরে আরেকজনের কাছে গেছে, সেও কিন্তু পজিটিভ কথাটাই বলেছে, নেগেটিভ কেউ বলেনি। ইভেন ওই অ্যাস্ট্রোলজার যে কথাটা বলেছে মানে ফার্স্ট আমাদের দিক থেকে, সেই কথাটা কেউ বলছে। মা ছোটবেলায় একটা কথা আমাকে শিখিয়েছিল, যতই রাগ হোক, যতই যা কিছু হোক, খাবারের উপর কখনো রাগ করবি না। তো সেই কথাটা রাখার জন্য মানে এখনো আমি সেই জিনিসটা মাথায় রেখে, ইভেন আমি যদি যতদিন বাঁচবো আমার ওইটা মাথায় থাকবে
যে খাবারের উপর কখনো রাগ করবি না, সেই কথাটা যখন আমাকে বলেছে না, তখন ওই কথাটাই আমার মাথায় আসছে। ঠিক আছে, আমি বসবো খেতে, কিন্তু কিভাবে খাচ্ছি সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু যেটুকুনি আমি ভাত নিতাম সেটুকুনি আমি খেতাম। মানে কি বলতো, জল দিয়ে গেলা যাকে বলে, মানে আবার টপ 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 করে গিলে নিয়ে আবার আমি ঘরে সেই জায়গাতেই চলে আসতাম। আমার চোখ দিয়ে অঝরে জল শুধু পড়েই যেত এদিক দিয়ে। আর তখন মানে খেয়ে মানুষ মোটা হওয়ার চেষ্টা করে, ও কেঁদে মোটা হয়ে গেছিল, মানে এত মুখ চোখ ফুলে গেছে। সেদিনকে আমি কথা শুনেই বুঝতে পেরেছি, আর আমি বাধ্য হয়ে ছুটে গেছি সেদিনকে, কারণ মামি আমাকে ফোন করে বলছে ও বেরোচ্ছেই না কবি ঘর থেকে, তুমি দেখো মানে ওর সাথে কথা বলো। আর এদিক দিয়ে কোনো সাউন্ডই নেই, মানে যাই বলে যাচ্ছি বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে, এটা হবে সেটা হবে, তুমি আসো এখানে, আমরা বুঝে দেখছি যে কি করা যায়, কি একটা সলিউশন তো বেরোবে সবাই মিলে একসাথে। জয়েন্ট ফ্যামিলির একটা মানে কি, সবাই একে অপরের পাশে থাকবো, একটা সলিউশন বের করবো। কাদাটা তো কোনো সলিউশন না। ও মা সে কোনো কথাই সে শুনতে পাচ্ছে না, বলছে তুমি আসো আমি তোমার সাথে চলে যাবো, তুমি আসো আমি তোমার সাথে চলে যাবো। তারপর তো আমি বিকালবেলা তাড়াতাড়ি করে ছুটি আনতে, তো সেখানে শুনি যে মামা ছোট মামা গিয়েও বুঝিয়েছে। আর ছোট মামা হচ্ছে কিরকম বলতো, আমাদের না অনেকটা বন্ধু মতন, মানে কেউ আমরা যে ছোট সেই রকম কিন্তু ব্যাপারটা মামার মধ্যে কাজ করে না, সব এজের মানুষের সাথে ছোট মামা খুব ভালোভাবে মেশে আর বন্ধুর মতন হয়ে বোঝায়, মানে ফ্যাক্টটাকে সেটা ভালো বোঝায়, ওই জন্য না আমাদের সাথে মাইন্ডে কানেক্ট করে যায় খুব সুন্দর। তো এবার ছোট মামা এসেছে, ছোট মামা এসে বুঝিয়েছে, তো কোনো কথাতেই কোনো মানে রেসপন্স নেই, চোখ দিয়ে জল পড়ছে, এরকম বসে রয়েছে। আমি গেছি, তারপরে মানে তার আগে ছোট মামা বেরিয়ে গেছে, তারপরে আমি গেছি। আমি গিয়ে কি বোঝাবো, আমার তো বোঝানোর কিছু নেই, কারণ আমার মন যেটা সাই দিচ্ছে না আমি সেটা বোঝাবো কি করে, তাই না? এবার মামা মামি আমাকে বোঝালো, সেটা আমি বুঝলাম, অবশ্যই সেটার একটা যুক্তি আছে, গুরুত্ব আছে। তখন আমি বলেছিলাম যে মামি তাহলে আর একটা অন্য জায়গায় দেখো না, যখন ও মানতে চাইছে না, ও যদি দেখো একটা জায়গা থেকে বললো এরকম কথা, আমি কাউকেই অশ্রদ্ধা করছি না, কারণ সে শুধু আমাদের রিলেটিভ বলে না, আমি কাউকেই অশ্রদ্ধা করছি না, যে ভালো বলেছে তাকেও অশ্রদ্ধা করছি না, যে খারাপ বলেছে তাকেও অশ্রদ্ধা করছি না, আমি সবাইকে শ্রদ্ধা করেই বলছি। অনেক সময় গণনায় উচনিচ হতেই পারে, কারোর কোনো সাইড খারাপ থাকতেই পারে, সেটা ঠিকও হয়, এমন না কোনো কিছু দুনিয়ায় ঠিক হবে না। তো সেইটাই আমার কথা, যদি একজনের এরকম বলে তুমি কনফার্ম করার জন্য আর একজনকে বলো, আর একজন অন্য কথা বললো কনফার্ম করার জন্য থার্ড পার্সনকে বলো, এরকম ভাবে তুমি জিজ্ঞেস করো, কারণ আলটিমেট তোমার মেয়ের লাইফ। এবার তুমি ও দেখছো, যদি তোমার এক কথায় ছেড়ে দিত ছেলেটাকে, ঠিক আছে ছেড়ে দিয়েছে অন্য জায়গায় দেখছে অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু ও তো কথা বলতে বলতে ভালোবেসে ফেলেছে ছেলেটাকে। এবার তো আমার মা হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের কর্তব্য যে না ও যেটাতে ভালো থাকবে, ও যখন ওটাতে ভালো থাকছে তাহলে আমাদেরকে ভাবা উচিত যে আরো কিভাবে 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 দেখে আমরা জিনিসটাকে ঠিক করতে পারি। তো ওই জন্য বলেছিলাম, মামি বলছে না 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 হবে না, মামির দিক দিয়ে বলছি না, পুরো এরকম বড় একটা নো সাইন, মানে মামি আর ও এত ভালো বন্ধুর মতন, আমরা না কখনো ভাবে কি যাই হোক মামি আর ওর মধ্যে কোনোদিন মানে আলাদা মত হতেই পারে না, কিন্তু সেই সময় মামি পুরোপুরি অ্যান্টি হয়ে গেছিল, মানে একদম। আর সেটা স্বাভাবিক খুব, আমি প্রথম থেকে বলছি, মা যখন মেয়ে সম্পর্কে এরকম শুনবে যে মেয়ের সংসার নাও টিকতে পারে, তখন মা সেখানে এগোতে পারে না, এটা খুব স্বাভাবিক। তো এরকম মামি না 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 বললো, তো আমাকে বলে পাঠালো যে না তুমি ওকে বুঝিয়েও হ্যাঁ জানো ও এখান থেকে বেরিয়ে আসে। যথারীতি বাড়িতে এসে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে না ঠিক আছে বাদ দাও না, যখন সবার অমত সবাই যখন না বলছে তুমি সেখানে গিয়ে কি শান্তি পাবে? তারপরেও হয়েছে, তারপরেও অনেকদিন এইটা কন্টিনিউ হয়েছে, প্রচুর দিন এটাকে কন্টিনিউ করা হয়েছে যে না দরকার স্টার্ট হয়েছে প্রসেসিংটা, মানে জুনের থেকে ফাইটিং শুরু, আগস্টে গিয়ে এটা থেমেছে। মাস অত হিসাব করে আমি বলতে পারবো না, কারণ যার সাথে হয় ব্যাপারটা সেই বলতে পারে। তো ওরকম ভাবেই কন্টিনিউ চলছিল। কোনো রিলেটিভ বাকি, রিলেটিভ বলতে ফ্যামিলি বলছি যে কেউ বাকি নেই, মানে এদিক থেকে পিসিমণিরা তো বোঝাচ্ছে, বৌদি ভাইও আছে, ওদিক থেকে মানে আমার মামা বাড়ির দিক থেকে আমার দিদুন পর্যন্ত, ঠিক আছে। এখানে আমার একটা কথা আছে, যে মেয়ে আমার কাছে থাকার জন্য পাগল হয়ে যায়, যে মেয়ে একের পর একদিন মা ফোন করে বলে যে আমি চলে যাব, ওর মা ফোন করে বলে যে এরকম মাম্পাই কবে আসবি, তখন ওইখানে বলে কি ঠিক আছে বৌদি ভাই আজকে ছাড়ছে না কালকে যাবো, কালকে ও বলি না ওর কথার কোনো দাম নেই, সত্যি সত্যি কোনো দাম নেই ওর কথার। হ্যাঁ তারপরে কালকে মামি ফোন করলো আবার কিরে মাম্পু আসছিস তো, না না বৌদি ভাই ছাড়ছে না পরশু দিন যাবো, এরকম করতো। সেই মেয়ে দেখছি আমি থাকতেই চাইছি না আমাদের বাড়িতে, যেহেতু দেখো খুব স্বাভাবিক আমিও ওকে তো সাপোর্ট করতে পারছি না, আমিও তো ওকে খোলাখুলি বলতে পারছি না যে ঠিক আছে এর সাথেই তোমার হবে, আমি বলছি না ওই একটা জায়গায় একটু আটকে যাচ্ছে, যে জোরটা যে করব সেই জোরটা করতে পারছিলাম না, কারণ এমন একটা ঘটনার কথা শুনছিলাম আমরা।
তো এবার ওরকম মেয়ে কখন পালাই 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 পালাই, মানে আমি বুঝতে পারছিলাম ও কেন পালাই পালাই করছে। এখানে ওকে আমি কথা বলতে বারণ করছিলাম, বলছিলাম যে থাক, বলছে যখন ছেড়ে দাও, কথা বলো না বলো না। মামি আমাকে দুবেলা মামি ফোন করে জিজ্ঞেস করছে কথা বলছে কথা বলছে, আমি বলছি না কথা বলছে না, আর সত্যিও কথা বলছিল না। এবার ও যেহেতু বৌদিকেও সম্মান করছে যে না মা বৌদিকে বারবার করে ফোন করছে, বৌদিও মিথ্যে কথা বলতে পারবে না, তাহলে আমি কারোরই দোষ দিতে পারবো না, কেউ এখানে কেউ ভুল না। বলিনি যে তুমি কেন আমার জন্য এটা করোনি, সেটা বলতে পারি, কারণ সিচুয়েশনটা সেরকমই ছিল। হ্যাঁ, এবার কি ওই যেহেতু আমাকেও ছোট করতে পারছে না, যে আমার সাথে আমার সামনে যদি ও কথা বলে আর আমি যদি মামিকে মিথ্যে কথা বলি, ও জানে আমি মামিকে মিথ্যে কথা বলতে পারবো না, তো ওই জন্য আমাকেও ছোট করতে চাইছে না। ও তাড়াতাড়ি করে বেরোতে চাইছে এখান থেকে, মানে বাড়ি গিয়ে কথা বলবো। হ্যাঁ, বাড়ি গিয়ে তো একা থাকে, তখন আর কোনো চাপ নেই, বাড়ি গিয়ে কথা বলবো। ওই জন্য মেয়েকে ধরেই রাখতে পারছিলাম না আমরা। তো এইভাবেই চলছিল চলছিল চলছিল। তারপর সবাই মানে থেকে থেকেই মামি যখনই ওকে বলতো যে না ভুলে যা, তখনই কান্নাকাটি। এবার এই কান্নাকাটির জন্য আস্তে আস্তে মামিরাও বোঝার চেষ্টা করেছে বিষয়টা। আরো 2-3 জায়গায় ওরা খবর লাগিয়েছে, সেখানেও সেম কথা বলেছে। খুব ভালো যে ওদের 30টা যে মেলার কথা, বিষয়টা অতটা খুব বেশি আমরা জানি না, তো 30টা জিনিস মেলার বিষয় আছে, সেখানে 26টা ওদের মিলেছে। তো খুব ভালো নাকি সেটা, মাত্র 4টে, সেটা তো অনেকেরই নাও মিলতে পারে। তো সেখানে বলছে খুব ভালো হবে, এখানে বিয়ে দিলে ভালো হবে, দুজনের জন্যই খুব ভালো। তো 4 জনকে দেখানো হয়েছিল, সৌরভদের বাড়ি দিয়ে 2 জন আর আমাদের বাড়ি দিয়ে আরো 2 জন, মানে ওর মামা বাড়ির সাইডে, সেটা আমরা জানি না। তো সেখান থেকে 2 জন, মানে ওর মামার চেনা জানা, তো সেখান থেকেও দেখেছে। তারপরে প্রত্যেকেই বলেছে একজনেরটা আমি জানতাম, আরেকজনেরটা আমি জানতাম না তখন। আমি রিসেন্টলি সেটা জানতে পারি যে আরেকজনকেও দেখানো হয়েছিল, কিন্তু সেও পজিটিভ ভাইবস দেওয়ার পরেই মা বাবা দুজনের মন নরম হয়। একটা হাইলাইট হয়ে গেছিল না, তো সবাই বাবা মাকে বোঝানোর চেষ্টা করতো, সেটা মাসিরা থেকে শুরু করে দিদুন দাদা থেকে চলে এসেছি। তার 2 দিন পরে আবার বলছে এরকম, ঠিক আছে, আবার কাঁদছে জানো না, আবার মানে যেই বলতো আবার কাঁদছে তুমি না, আবার দেখি কাঁদছে যে মানে বৌদি ভাই মা আবার বলছে ভুলে যা। হ্যাঁ, আমি এটা কি হচ্ছে, একদিন ঠিক আছে একদিন আবার ভুলে যা। সত্যি কথা বলতে কি বলতো, আমি না মানে কি বলবো, হয়তো কিছু হলে কাঁদি, মানে এই করি, কিন্তু কখনো ওই রাগটাকে প্রকাশ করতে পারি না। কিন্তু একদিন আমার এত রাগ হয়ে গেছিল, লাস্টে আমি আমার বাবা মাকে বলেছি যে তোমাদের বেলায় কোন জ্যোতিষী দেখেছিল, কোন জ্যোতিষী সেই যুগে দাঁড়িয়েও কোন জ্যোতিষী হাত দেখেছিল। এবার যদি এখনই সেই জ্যোতিষ ম্যাটারটা করে, তাহলে তখনকার দিনে তো আরো বেশি করা উচিত, কারণ এখন আমরা অনেক সোর্স পাচ্ছি, যেমন ধরো ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, কত রকম কত কিছু আছে, মানে একটা মানুষকে সম্পর্কে জানতে গেলে কোনো কিছুর বাদ নেই জানার জন্য। কিন্তু সেই সময় তো সেই জিনিসটা ছিল না, সেই সময় তো মানে একটা মেয়ে আরেকটা মানে যার সাথে বিয়ে হবে তার মুখটা শুধুমাত্র এই শুভদৃষ্টির সময়ই দেখবে, তার আগে তো দেখছে না। তাহলে সেই সময় দাঁড়িয়ে তাহলে তোমরা কি করে বিয়েটা করেছো? বাড়িতে ওরকম ঠিক মতো খাচ্ছে না, এ করছে না। ওর মা আমাকে ফোন করে বলছে যে দেখো তুমি মানে তুমি কিছু একটা করো, ও এরকম ভাবে রয়েছে, তুমি এরকম ভাবে রয়েছে, আমাদের এইসব মানে ও আমার একটাই ছেলে, তো সেই হিসেবে ও এরকম করে রয়েছে, আমাদের এটা ভালো। এবার ও ভীষণ জলি, ঠিক আছে, ও সারাক্ষণ সবার এই ওর পিছনে লাগছে, এই করছে সই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউই কোনো নিজেদের অ্যাক্টিভিটি তো ভুলেই গেছি। তো তারপর থেকে মোটামুটি সেইটা বাড়িতে জানানোর পরে তারপর আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়। তারপর একদিন মামি ফোন করে বলে দেখো এরকম এরকম সবাই বলছে তো ভালো হবে আর ওরও ইচ্ছে। তখন আমি মামিকে বলেছি যে এই কথাটাই তো তোমাকে প্রথম থেকে বলা হচ্ছে যে তুমি আরো দেখাও। হতেই পারে উঁচ নিচ, হতেই পারে মত পার্থক্য সবার মধ্যেই থাকে, কিন্তু তার মধ্যে যে ভালোবেসে ফেলেছে তাকে যদি হুট করে আমি বলি, আমার কথা হচ্ছে আমি এমন একটা মানুষ না, আমি আমার নিজের ক্ষেত্র বলো, ওর ক্ষেত্র বলো, ইভেন আমি ফিউচারে আমার মেয়ের ক্ষেত্র, কোনো কিছু শুধুমাত্র পার্টিকুলার আমি এই বিষয়টাতে বলছি না, কারোর উপরে আমার কোনো কিছু চাপিয়ে দিতে খুব খারাপ লাগে। মানে যে তুমি এটা নাও, তুমি এইটাই করো, আমার ইচ্ছা তুমি এটাই করো, এই জিনিসটা আমার না একদম ভালো লাগে না। ও যেখানে ওই ছেলেটাকে পছন্দ করছে, যেখানে ভালোবাসছে, আমার কথা হচ্ছে অবশ্যই তুমি 10টা জায়গাতেই যদি মানে ব্যাড রিপোর্ট পাও তাহলে আমি ওকে বলবো যে ঠিক আছে মাম্পু তুমি ভুলে যাও। কিন্তু হুট করে আজকে বললাম মাম্পু ভালোবাসো, মাম্পু ভালোবেসে ফেললো, হুট করে কালকে বললাম মাম্পু ছেড়ে দাও, ছেড়ে দিল, এটা হয় না তো। আর ভালোবাসার সব থেকে, এই যে ও বারবার এফর্ট বলছে না, ভালোবাসার সব থেকে বড় জিনিস এটাই হয় যে ও যে ভালোবেসে ফেলেছে ওই কটা দিনের মধ্যে, তার কারণ নিশ্চয়ই সৌরভকে সেই ফিলটা করিয়েছে স্পেশাল, তারপরেও সেটা ফিলটা করে ভালোটা বেসেছে, নাইলে হুট করে এই ভালোবাসা এরকম হয় না। আর মানুষ তো বছর বছর রিলেশনশিপে থাকে, তারপরে সেটা ব্রেকআপ হয়, সেখানে ও ওই কটা দিনের মানে রিলেশনশিপের জন্য পুরো কেঁদে, কি বলবো, আমি ওকে নিয়ে আসছি সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসছে, সারা রাস্তা। আর এত গরম ছিল তখন, মানে পুরো রাস্তা আমরা ঘামতে ঘামতে এসছি, আর তার মধ্যেও কাঁদছে, বোঝাচ্ছে, এই করছে সে করছে, মানে ভীষণ খারাপ সিচুয়েশন ছিল, ভীষণ খারাপ।
তো কিছু করার ছিল না সেই সময়, সবারই হাত পা বাঁধা ছিল। যাক, শেষ ভালো যা সব ভালো। তাদের বাড়ি থেকে ওই যে না কথাবার্তা হয়ে থাকুক বাবা, যদি আবার কিছু পাল্টে যায়, ওই জন্য ছোট বলছে না দরকার নেই, যা কথা আগে থেকে বলে ঠলে রাখো বাবু, তারপরে সব ঠিকঠাক, বিয়ে তো বিয়ের সময় হবেই। এরকম ভাবেই তোমরা দেখতেই পাচ্ছ শুভ কাজ এগোচ্ছে। আর কটা মাস হাতে, কটা মাসের অতিথি। তবে আমার মনে হয় না যে এরকম স্টোরি আর কারো রয়েছে, বিশেষ করে অ্যাস্ট্রোলজি জিনিসপত্রগুলো নিয়ে। অনেকের অনেক রকম মানে স্টোরি থাকে। তোমার এই দিকটা এরকম, অনেকের আরো অন্য দিকটা। অনেকের তো ফ্যামিলি মানে না, তখন আর কিছু উপায় থাকে না, তারা অন্যরকম স্টেপ নেয়। তো সেটাই বলছি যে সবার উপরে আমার মতে বলে সন্তানের সুখটা, সন্তানের ভালো থাকাটা ম্যাটার করে। হ্যাঁ, জোর করে কোনো কিছু কারোরই করা ঠিক না। হ্যাঁ, সেটা আরো 10 বার দেখো, খুঁটিয়ে 12 বার দেখো, 14 বার দেখো, কিন্তু সন্তান ভালো থাকবে না সেখানে জোর করে কোনো কিছু করা আমার মনে হয় না ঠিক। সেটা পার্সোনাল আমার ওপিনিয়ন বলতে পারো। তবে আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে খুব সুন্দর একটা কাজ। আমি একটা জামরুল এনেছিলাম অনেকক্ষণ আগে, যেটা আমি খেতে পারলাম না। ওর কথাগুলো এত সিরিয়াস ছিল, আমিও কথা বললাম বেশ কিছু তোমাদের সাথে। তবে একটা যেটা কাজের কাজ হয়েছে সেটা হচ্ছে আমি রিমুভার ছাড়াই আমার নেল পলিশটা পুরো তুলে দিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে। আরে দুঃখ না, দুঃখ নেই তো আমার, এখন শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। অনেকেই গেস করছো ওর বিয়ের ডেট, খুব ভালো লাগছে সেটা। অনেকেরই সামনে বিয়ে, যারা পঞ্জিকা দেখছো তারা অনেকটা কাছাকাছি যাচ্ছ, এটুকুই বলবো। কারণ তারা খুব ভালো করে জানো না বিষয়টা, যে কোন মাসে কটা ডেট রয়েছে। যেহেতু বলেছি মাসে 2টো ডেট, তো অনেকেই তোমরা খুব সুন্দর করে গেস করছো, আর এটা ভালোও লাগে। এটাকেই বলে হয়তো পরিবার। কোনো এইভাবে কমেন্ট করতে থাকো। আর ওর লাভ স্টোরিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্টেড ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভাবতে পারিনি যে লোকে এত ইন্টারেস্টেড থাকবে এই বিষয়টাকে নিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি খুব ভালো লেগেছে। 1 ঘন্টার মনে হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন খাই বলো, ভিডিওটা তো শেষ হয়ে গেছে। তোমার তো ওখানে একবার এখন কাটবা, এখন কাটবা, সামনে আনো।